আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার একটি প্ল্যানের মাধ্যমে, এবং নিজেকে যুক্ত করতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে নিয়মিত আসে এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য এক্সক্লুসিভ কিছু গল্প। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডেতে আপনি শুনবেন সুলেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে অনেক দিন পর একটি হাড় কাঁপানো ভয়ের গল্প, ফুলুরি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, ফুলুরি। ছেড়ে দাও দাদা বাবুরা, আমি কাউকে কিচ্ছুটি বলবো না, কিচ্ছুটি না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে ছেড়ে দাও। আমি আমি অনেক দূরে চলে যাবো, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। চুপ, একদম চুপ, কোনো কথা না। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না, একদম না। লম্বা গোছের যুবকটি ঘরে উপস্থিত আরও বাকি 3 যুবকের দিকে চেয়ে দেঁতো হাসি হেসে বলল, কি ভাই সব, তোমরা কি এখনো চুপ থাকবে? একে নিয়ে এবার কি করা যায় বলো তো? ছেড়ে দিলে তো আমাদের অন্ধকার কাল কুঠুরিতে পৌঁছে মরতে হবে। অর্ধনগ্ন মেয়েটির দিকে চেয়ে আরও এক যুবক বলে উঠল, থাক না, এত তারা কিসের? এখনো টানা 4 দিন একে ভোগ করি, তারপর তো। যুবকটির কথা শুনে বাকি 3 জন হো হো করে হেসে উঠল। তবে তাদের ঠিক যুবক না বলে তরুণ বলা ভালো। সদ্য 18তে পা দেওয়া উন্মত্ত যৌবনের স্বাদ নিতে তারা যে ভয়ঙ্কর কাণ্ড করে বসেছে সেটি কালো অপরাধ জগৎকেও লজ্জায় ফেলে দেবে। স্কুল ব্যাগটা খুলতে খুলতে লম্বা গোছের যুবকটি বলে উঠল, জায়গাটা আপাতত নিরাপদ, বুঝলে তোমরা? কেউ তো এখানে আসে না। বিখ্যাত রায়বাড়ির জমিদারের এই হারিয়ে যাওয়া গুম ঘরে অতীতে না জানি কত মানুষের লাশ পড়েছে। তবে একে এত সহজে মারা যাবে না। শালির শরীরটা আমাদের আরো কিছুদিন খিদে মেটাবে। আমি কিন্তু চিৎকার করব, সবাইকে বলে দেব যে রাজবাড়ির ছোট ছেলে তার বন্ধুদের নিয়ে আমার সাথে কি কুকীর্তি করেছে। তারপর দেখবে তোমাদের সম্মান কোথায় যায়, দেখবে তোমরা। মাটিতে পড়ে থাকা মেয়েটির তলপেটে সজোরে একটা লাথি এসে পড়তেই মেয়েটা যন্ত্রণায় কোকিয়ে খানিক আগেই 4-4টে পুরুষের অকথ্য নির্মম অত্যাচারের পরে তার তলদেশ থেকে গড়িয়ে নামছে রক্তের ধারা। তার মধ্যে এমন এক সজোরে লাথি তার তলপেটে আছড়ে পড়ার পর তার আর কথা বলার মতো শক্তিটুকুও অবশিষ্ট নেই। শালি হারাম জাদি, আমাদের ফাঁসাবি? এত সাহস তো? আরে বেঁচে থাকলে তবে তো বলবি। তবে না না, কোন রকম ভাবে ঢিল দেওয়া যাবে না। তার চেয়ে বরং পৈশাচিক কণ্ঠে জান্তব উল্লাসে ফেটে পড়ল লম্বা গোছের যুবকটি। এরপর হাতের ইশারায় মাটিতে ক্লান্ত হয়ে বসে থাকা একটি রোগাটে গোছের যুবককে উদ্দেশ্য করে বলল, এই, যেটা আনতে বলেছিলাম এনেছিস তো? খানিক আগেই পৌরুষ স্খলনের পর ক্লান্ত শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো সে। মেলা বকিস নি তো, দে 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 দেখিনি, আমার হাতে দে। হাত বাড়িয়ে ছুঁচ সুতোর গোলাটা লম্বা গোছের যুবকের হাতে এগিয়ে দিতেই সে মেয়েটির পাশে গিয়ে বসল। এরপর তার রক্তাক্ত ঠোঁটের কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলে উঠল, মামনি, একটু কষ্ট হবে, বেশি না, একটু। তবে তার আগে একবার শেষবারের জন্য। এই বলে লম্বা গোছের যুবকটি তার ঠোঁটটা এগিয়ে আনতেই মেয়েটা ক্লান্ত স্বরে গলায় খানিকটা ঝাঁঝ এনে বলল, কিন্তু ভালো হবে না ছোট দাদা বাবু। শব্দটা মেয়েটার গলা থেকেই গোঙানির মতো করে ভেসে এলো। ততক্ষণে ওই যুবকের সদ্য গোঁফের রেখা ওঠা দুটি ঠোঁট মেয়েটির ঠোঁট ছুঁয়েছে। ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে চুম্বন।
তারপরেই এক কান ফাটানো চিৎকার। এক কামড়ে ওপরের ঠোঁটটা ছিঁড়ে তুলে নিয়েছে সেই যুবকটি। দৃশ্যটা দেখে রোগাটে গোছের যুবকটা ভয়ে শিউরে উঠল। দাঁতের ফাঁক থেকে ঠোঁটের কাটা অংশটা বের করে হাতের চেটোয় নিল সে। সকলের দিকে চেয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে থাকার নির্দেশ দিল। মেয়েটার গোঙানি আরও বেড়ে গেছে। পরিত্যক্ত গুমঘরটিতে ছড়িয়ে যাচ্ছে তার কণ্ঠ। আর বেশি দেরি করল না সে। ডাক্তার কোথাও কেটে গেলে কি করে মামনি? সেলাই করে না? সেলাই, বুঝলে? আমিও করে দেবো তো, কোনো কষ্ট হবে না সোনা। মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে ওপরের পাটির সাদা দাঁত। গল গল করে বেরিয়ে আসছে লাল রক্তের ধারা। রক্ত খানিকটা ওই যুবকের মুখেও লেগেছিল বটে। হাতের চেটো দিয়ে মুখে লেগে থাকা রক্ত মুছে নিয়ে সে অর্ধমৃত মেয়েটির নিচের ঠোঁটের ওপর সজোরে গেঁথে দিল ছুঁচের ধারালো অংশটি। মেয়েটির দুই চোখ যন্ত্রণায় যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। সেদিকে চেয়ে সে আবারও বলে উঠল, এই তো, আর একটু 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 কষ্ট হবে মামনি, তারপরেই তো। সরু ছুঁচটা ধীরে ধীরে নিচের ঠোঁটের এফোর ওফোর হয়ে গেল। ওপরের ঠোঁটের কাটা অংশটা নিচের সাথে দ্রুত হাতে সেলাই করে দিয়ে সে মাটি থেকে উঠে দাঁড়ালো। এরপর কি? এখনো তো বেঁচে আছে। যদি পালিয়ে যায় তাহলে তো আমরা ফেঁসে যাব। তিন যুবকের মধ্যে একজনের মুখেই কথা শুনে রায়বাড়ির ছোট ছেলে ওই লম্বা গোছের তরুণ যুবকটি হো হো করে হেসে উঠল। পালাবে? হ্যাঁ, পালাবে বুঝি? পালাতে দিলে তবে তো পালাবে। মানে? জিজ্ঞেস করল রোগাটে গরনের যুবকটি। এখান থেকে পালানো এত সোজা নয় হে। সুড়ঙ্গের মুখে যে দরজাটা রয়েছে সেটা সবসময় তালা বন্ধ থাকে। ভাগ্যিস তোদের সাথে একদিন ছোটবেলায় লুকোচুরি খেলতে গিয়ে জায়গাটা খুঁজে পেয়েছিলাম। তারপর থেকে তো মদ গাঁজা মেয়ে ছেলে সবই এখানে চলে, কেউ ঘুণাক্ষরেও টের পায় না। রোগাটে ছেলেটার পিঠ চাপড়ে এসে বলে উঠল, সাবাস, একদম ঠিক। শালি বড্ড পাড় বেড়েছিল। বাগদি পাড়ার মেয়ে, তার মধ্যে গ্রামের স্কুলে 11 ক্লাস অব্দি পড়েছে। এত কিছু করলাম অথচ আমায় গুরুত্বই দিচ্ছিল না। তারপর 4 ফেলে অপেক্ষা করতে হলো। অন্ধকার কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা এক যুবক এগিয়ে এসে বলল, খেলাটা ভালোই খেললি। অবশ্যই এটা তো তোদের রক্তে রয়েছে। দিনের পর দিন ভালোবাসার নাটক করে অবশেষে মেয়েটাকে। এই বলে মাটিতে পড়ে থাকা অর্ধ অচেতন মেয়েটির অর্ধনগ্ন শরীরটার দিকে তাকিয়ে মুখ দিয়ে একটা অশ্লীল শব্দ উচ্চারণ করে আবারও বলে উঠল, তবে ব্যাপারটা কিন্তু বেশ জম্পেশ হলো ভাই। যদি আরো একবার মানে। আরে হবে 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 হবে, সব হবে। তবে তার আগে আরো একটা মজার খেলা খেলতে হবে না? মেয়েটির গায়ে পা দিয়ে দুবার ঠেলা দিল সেই লম্বা গোছের যুবকটি। মেয়েটি সেলাই করা ঠোঁটের ফাঁক দিয়ে কিছু যেন বলতে চাইল, কিন্তু শব্দের পরিবর্তে সেখান থেকে বেরিয়ে এলো এক ঝলক উষ্ণ গরম রক্ত আর দম চাপা গোঙানি। যুবকটি খানিকটা তার দিকে ঝুঁকে বলে উঠল, এই এই, ওট 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 বলছি, যা যা পালা, ছেড়ে দিলাম তোকে, যা। বাকি তিনজনে তার দিকে হতবাক হয়ে চেয়ে রইল। কি করতে চলেছে সে? কিরে, বললাম না, যা যা যা, পালা পালা পালা, তোকে মুক্তি দিলাম। দেখ, আমি কিন্তু ঠিক 1 থেকে 10 অব্দি গুনবো। গুম ঘরের পাশ দিয়ে সোজা সিঁড়ি উঠে গিয়েছে বাগানে। যদি 10 গণার মধ্যে পালাতে পারিস তাহলে তোর ছুটি, আর যদি না পারিস তাহলে। ঘর কাঁপিয়ে হো হো শব্দ করে হেসে উঠল সে। মেয়েটি রক্তাক্ত শরীর নিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে মাটি থেকে কোনো মতে উঠে দাঁড়ালো। পরনের কাপড়টা দিয়ে বক্ষযুগল আড়াল করতে করতে সকলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক সময় চেয়ে রইল। তারপর তলপেটে হাত চেপে ধরে একটা পা টানতে টানতে সিঁড়ির দিকে এগিয়ে চলল। পেছন থেকে ওই লম্বা যুবকটি বলা শুরু করল, পালা পালা পালা, যতদূর চোখ যায় পালা।
তোর বাবাকে তো দেখে এলাম পুলিশ স্টেশনে, সকাল থেকে হত্যা দিয়ে পড়ে রয়েছে। যা 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 যা, তোর বাবার কাছে যা 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 যা। 1 2। ধীরে ধীরে সেই সংখ্যা বাড়তে লাগলো। সারা সিঁড়ি জুড়ে মেয়েটির শরীর থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে লাল রক্তের ধারা। ওই তো ওই তো সামনে দেখা যাচ্ছে একটা দরজা, আর খানিকটা, আর তারপরেই তো মুক্তি। মেয়েটার চোখে মুখে আশার আলো ঝিলিক দিয়ে উঠল। শেষ 2টো সিঁড়ি, আর তারপরেই নিচ থেকে শেষ অঙ্কের সংখ্যাটা গুমঘর জুড়ে গমগমে স্বরে প্রতিধ্বনিত হল। 10। এবং পরক্ষণেই রায়বাড়ির ছেলে, যাকে মেয়েটি ছোটবাবু বলে ডেকেছিল, সে তীর বেগে সিঁড়ি বেয়ে মেয়েটির দিকে ছুটে গেল। সিঁড়ির শেষ ধাপে পা দিতেই মেয়েটার পথ আগলে দাঁড়ালো সে। পারলি না তো, পালাতে পারলি না, এবার শাস্তি ভোগ করতে হবে, বড় কঠিন শাস্তি। মুহূর্তের মধ্যে মেয়েটার শরীরটা পাঁজাকোলা করে উঠিয়ে নিয়ে এসে গুমঘরে মেঝেতে আছড়ে ফেলল সে। হাঁপাতে হাঁপাতে বলল, গল্প এখানে শেষ। এইবার তুই শুধু আমার, একান্তই আমার। যত দিন ইচ্ছে, যতবার ইচ্ছে আমি তোকে দিন রাত ভোগ করব। এরপর বাকি 3 জনকে উদ্দেশ্য করে বলল, যা, তোরা বাড়ি চলে যা। আজকের পর থেকে আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। প্রয়োজনে আমি সকলকে ডেকে পাঠাবো। সকলে সম্মতিসূচক মাথা নেড়ে একে একে সিঁড়ি বেয়ে গুমঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কি মনে হতে রোগাটে গোছের যুবকটা একবার দেওয়ালে আড়াল থেকে ঘাড় ঘুরিয়ে তাকালো। হঠাৎ ঘরের ভেতর থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ চিৎকার। একটা তীব্র মরণ আর্তনাদ ছড়িয়ে পড়ল। ছেলেটার বিস্ফারিত দৃষ্টির সামনে রায়বাড়ির ছেলেটা কি সব যেন বিড়বিড় করতে করতে মেয়েটার একটা পায়ের গোড়ালি 2 হাতে চেপে ধরে মট শব্দে পেছন দিকে ঘুরিয়ে দিল। দাঁতে দাঁত চেপে সে বলল, পালা, পালা দেখে এইবার তুই শুধু আমার, একান্তই আমার। এরপর একইভাবে দ্বিতীয় পায়ের পাতাটাও এক হ্যাঁচকা টানে গোড়ালি শুদ্ধ পেছন দিকে বেঁকিয়ে দিল সে। মেয়েটার চিৎকারে ঠোঁটের সেলাইয়ের খানিকটা অংশ খুলে গিয়ে গল গল করে রক্ত ঝরে পড়ল মাটিতে। রোগাটে যুবকটির ঘেন্নায় গোটা শরীরটা গুলিয়ে উঠল যেন। সে কোনো মতে ওয়াক শব্দ করতে করতে দরজার দিকে এগিয়ে গেল। ঠিক 12 বছর পর। তুমি তো এটাই চেয়েছিলে সুজয়। তুমি তো চেয়েছিলে বাড়ি বাড়ি একটু একটু করে আমায় ভোগ করতে। তুমি চেয়েছিলে আমায় নিঃশেষ করতে। আর আজ দেখো আমি নিচে এসেছি। না 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 না, আমি আর চাই না, আমি চাই না। তুমি কেন বুঝতে পারছো না যে আমার মধ্যে আর ক্ষমতা নেই? আমি যে একটু একটু করে নিঃশব্দে শেষ হয়ে চলেছি। যে তো আমিও ছিলাম সুজয়, কিন্তু তোমরা আমার কোনো চাওয়ার গুরুত্ব দিয়েছিলে। ক্ষমা করে দাও। আমি নিজেকে আমি আর কাজ করতে চাই না। মেয়েলি খিলখিলে হাসির শব্দটা ধীরে ধীরে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ল। সুজয়ের শরীরের ওপরে থাকা নারী শরীরটার গোটা শরীরটা পেছন দিকে ঘোরানো। খোলা পিঠ জুড়ে টপ টপ করে ঝরে পড়ছে উষ্ণ শ্বেত বিন্দু। সঙ্গমের তালে তালে লম্বা চুলের গোছা বারবার সুজয়ের মুখে ঝাপটা মেরে যাচ্ছে।
কিন্তু সুজয়ের মনে কেমন অনুভূতি। একদিকে কামনার শীর্ষে অবস্থান করা এক অচেনা নারীর কর্তৃত্ব, অন্যদিকে বিছানায় শুয়ে থাকা এক হাড় জিরজিরে কঙ্কালসার যুবকের দুই চোখ জুড়ে অপার বিস্ময়, হতাশা এবং উত্তেজনার পরিবর্তে তীব্র ভয়। কিন্তু কিসের? সুজয় নামের যুবকটি আবারও হাত জোর করে কাতর অনুরোধের ভঙ্গিমায় বলে উঠল, আর কত আর কত আর কত কত রাত এভাবে আমার নিঃশেষ করবে? এখনো কি তোমার খিদে মেটেনি? মেয়েটা মুখ না ফিরিয়ে নিঃশব্দে হেসে উঠল। জানলা দিয়ে যেটুকু চাঁদের আলো বিছানায় এসে পড়েছে তাতে দেখা গেল তার টানা টানা দুই কাজল লেপ্টে থাকা মুখটায় লেগে রয়েছে এক বীভৎস পৈশাচিক হাসি। সেই হাসিটা ধীরে ধীরে চওড়া হতে হতে গোটা মুখে ছড়িয়ে পড়েছে। সে ফিসফিসিয়ে বলে উঠল, কেন কেন ছাড়বো তোমায়? তোমরা কি আমায় ছেড়েছিলে? আমার নরম শরীরটাকে ছিঁড়ে করে শেষ করার পরও তোমাদের আশ মিটেছিল? মেটেনি, মেটেনি সুজয়, মেটেনি। এখন যে আমি কামার সত্য, আমার খিদে মেটাবে কে? কথাগুলো শুনে সুজয় কি যেন একটা মনে করার চেষ্টা করতে লাগল। ভেসে উঠল কিছু ছেঁড়া ছেঁড়া দৃশ্যপট। একটা অন্ধকার ঘর, একটা ছেঁড়া মাদুর, চারজন যুবক আর মাটিতে পড়ে থাকা অর্ধনগ্ন রক্তাক্ত একটি মেয়ে। বহু বছর আগের ঘটনা, তবু গোটাটা যেন ঘন কালো কুয়াশায় ঢাকা। শরীরটা বোধহয় আজও রয়ে গেছে। সঙ্গমের বেগ ধীরে ধীরে আরও বাড়তে লাগলো। থেকে থেকে ভেসে আসতে লাগলো কামনাময় তীব্র চিৎকার। আরেকটু সুজয়, আরেকটু। আরেকটু, তারপরই তো। আরেকটা দিন, আরেকটা দিন। আর পারছি না। কেন তুমি বারে বারে আমার কাছে আসো? কি চাও তুমি? কে তুমি? কি ক্ষতি করেছি আমি তোমার? তীব্র স্খলনের সাথে সাথে সুজয়ের রুগ্ন শরীরটা দুবার কেঁপে উঠল। সুজয়ের ওপর বসে থাকা সেই নারী এবার ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে। একটু একটু করে তার মাথাটা পিঠের দিকে ঘুরে যাচ্ছে। পরিবর্তন ঘটছে তার গোটা শরীরের। সুজয়ের বিস্ফারিত দৃষ্টির সামনে খানিক আগে দেখা সেই পিঠ, একগাছি চুল, সরু নিতম্বের মাঝে জমে থাকা ঘাম, কামনাময় অভিব্যক্তি সবটা যেন একটু একটু করে বদলে যাচ্ছে। মেয়েটার সারা শরীর জুড়ে পচন ধরেছে। শরীর থেকে খসে পড়ছে চামড়া, মাংস, বেরিয়ে আসছে সাদা কঙ্কালসার হাড়। হাতে দুই গাছি কাঁচের চুড়ি একবার ঝনঝন শব্দ করে উঠল। এত রাত ধরে সুজয় তার পিঠ আর চুলের অংশটুকুই দেখেছে। আজ বাকিটা যেন স্পষ্ট দেখতে পাচ্ছে সে। ধীরে ধীরে মেয়েটির গোটা মুখ কটকট শব্দ করতে করতে সুজয়ের দিকে ঘুরে গেল। সুজয় দেখতে পেল এতদিন ধরে যে মেয়েটি তার কাছে রাত নামলে এক নারকীয় যাতনার মধ্যে ফেলে সকল জীবনী শক্তি শুষে নিচ্ছে, সে একটি জীবন্ত কঙ্কালসার মৃত শরীর। যেই ঠোঁট এতক্ষণ ধরে তার সাথে অনবরত কথা বলে চলেছিল, সুজয় দেখতে পেল তার ঠোঁট জোড়া সূক্ষ্মভাবে ছুঁচ দিয়ে সেলাই করা হয়েছে। চোখের মনির সাদা অংশটা উল্টে গিয়ে সেখান থেকে টপ টপ করে চিবুক বেয়ে নামছে লাল রক্তের স্রোত। তবে আশ্চর্য বিষয় হলো এই যে ওপরের পাটির ঠোঁটটা আর নিচের ঠোঁটের সাথে সেলাই করা থাকলেও ওপরের ঠোঁটটা অদ্ভুতভাবে কেউ যেন কামড়ে ছিঁড়ে নিয়ে নিচের ঠোঁটের সাথে সেলাই করে দিয়েছে। এবড়ো খেবড়ো কালো হয়ে যাওয়া খয়াটে দাঁতের শাড়ি সুজয়ের দিকে চেয়ে যেন নিঃশব্দে হেসে চলেছে। সবচেয়ে ভয়ঙ্কর সেই হাসি,
এতটাই ভয়ানক যে যে কোনো সাহসী মানুষের মধ্যেও তীব্র ভয়ের সঞ্চার করতে বাধ্য, কারণ তার মুখের ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ধারালো কোনো অস্ত্রের আঘাতে কেউ যেন চিড়ে দিয়েছে। কি সুজয়, এখনো চিনতে পারোনি আমায়? দেখো দেখো না, দেখো চিনতে পারো নাকি, দেখো। মুখটা সুজয়ের আরও খানিকটা ঠিক ঠোঁটের কাছে নেমে এলো। এক পর্যায়ে এসে ওই সেলাই করা ঠোঁট দুটো সুজয়ের ঠোঁটে জোর করে ঢুকিয়ে দিয়ে লাল টকটকে জিভটা ভেতরে ঢুকিয়ে দিল সে। জিভটা যেন একটু একটু করে মুখের ভেতরে বড় হচ্ছে। ধীরে ধীরে সেটা সুজয়ের শ্বাসনালী স্পর্শ করছে। সুজয় কানে শুনতে পেল সে যেন ফিসফিস করে বলছে, আর মাত্র একটা রাত সুজয়, তারপর আমি তোমায় আমার সাথে নিয়ে যাব সেখানে যেখানে তুমি আমায় নিয়ে গেছিলে। মেয়েটির চুড়ি পরা কঙ্কালসার দুই হাতের ক্ষয়ে যাওয়া নখ একটু একটু করে লম্বা হচ্ছে। হঠাৎ সে দুহাত মাথার উপর তুলে তীব্র জান্তব স্বরে চিৎকার করে উঠল এবং পরক্ষণেই সুজয়ের বুক লক্ষ্য করে সমূলে গেঁথে দিল। রজনীর স্নিগ্ধ জোছনার আলোয় গোটা বিক্রমপুর গ্রাম যেন নতুন রূপে সেজে উঠেছে। বছরের শেষ, তাই বাতাসে শীতের আমেজ রয়েছে। ছোট্ট নড়বড়ে আধভাঙা পাঁচিলের ঠিক পাশে একটা মিশমিশে কালো ছায়া এক দৃষ্টিতে বাড়িটার খোলা জানালার দিকে তাকিয়ে রয়েছে। অন্ধকারে একজোড়া চোখ যেন আগুনের গোলার মতো শূন্যে ভেসে রয়েছে। তার ঘাড়টা একদিকে কাত করে রাখা। উচ্চতা যেন সাধারণ মানুষের চেয়েও দ্বিগুণ। সাদা ফ্যাটফ্যাটে প্রাণহীন চোখ দুটোতে লেগে রয়েছে শতাব্দীর ঘৃণা। একতলা বাড়িটার বিছানায় শুয়ে অকাতরে ঘুমিয়ে চলেছে একটি বছর 25-এর যুবক। এত ঠান্ডার মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘামের প্রলেপ। কান পাতলে শোনা যায় সে যেন বিড়বিড় করে কি বলে চলেছে। ছেড়ে দাও, মুক্তি দাও আমায়, আমি তোমায় চিনতে পেরেছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। একটা ভাষা ভাষা কণ্ঠস্বর। আর মাত্র একটা দিন, শুধু একটা শেষ দিন। খুক খুক করে কাঁচতে কাঁচতে ঘুমটা ভেঙে গেল সুজয়ের। পাঁচিলের বাইরে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে থাকা সেই কালো আবছায়া ঘরের গেটের সামনে লাল ডাকবাক্সে একটা লাল খাম নিঃশব্দে ফেলে দিল। এবার তার পায়ের গোড়ালি দুটো একটু একটু করে পেছন দিকে ঘুরে যাচ্ছে। ধীরে ধীরে তাকে ঘিরে ধরেছে এক ঝাঁক কুয়াশা। তুমি কি আজও ভয়ঙ্কর দুঃস্বপ্ন? আবার এক নির্ঘুম রাত এইভাবে? আর কদিন? কি বাঁচা যায়? শাক দিয়ে মাছ ঢাকা যায়? বিছানা থেকে টলমলো পায়ে উঠে দাঁড়ালো সুজয়। আজকে নিয়ে প্রায় 3 দিন। চোখ বুঝলেই এমন এক স্বপ্ন প্রতিনিয়ত একটু একটু করে তিলে তিলে তাকে যেন শুষে নিচ্ছে। হঠাৎ জানলার দিকে তার চোখ গেল। একটা কিছু যেন এই মাত্র সেখান থেকে সাত করে সরে গেল। সনসনে বাতাসের সাথে সাথে তার কানে ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠ। সব স্বপ্ন স্বপ্ন হয় না। কে কে ওখানে? এত রাতে কে? কিছু একটা যেন হাওয়াতে ভাসতে ভাসতে তার জানলার দিকে উড়ে আসছে। কাঁপা কাঁপা হাতে একবার চোখ দুটো কচলে দেখল সে। এক কুৎসিত দর্শন নারী অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার শরীর থেকে গলে গলে পড়ছে মাংসের স্তূপ। দেখে মনে হচ্ছে কেউ যেন তার সারা শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছে। সুজয় ভয়ে দুপা পিছিয়ে এলো। সে ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে চাইল। খোলা দরজাটা দিয়ে বেরোতেই যাবে, ঠিক সেই মুহূর্তে
দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। সুজয় প্রাণপণে দরজায় ধাক্কা দিতে লাগলো। মা, মা, দরজাটা খোলা, নইলে ও আমার মেরে ফেলবে, শেষ করে দেবে। কথাগুলো সে বলছিল ঠিকই, তবে শব্দগুলো যেন কেউ গলার মধ্যে আটকে রেখেছে। গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। জল, একটু জলের তার ভীষণ দরকার। সে বিছানার পাশে থাকা টেবিলের দিকে হাত বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে জানলার কাছে দুটো উল্টে থাকা চামড়াবিহীন গোড়ালি তার চোখে পড়ল। শুধুই দুটি পা এবং পায়ের পাতা দুটো পেছন দিকে ঘোরানো রয়েছে। জলের জগটা শূন্যে ভাসতে লাগলো। জানলার ওই প্রান্ত থেকে ভেসে এলো একটা খিলখিলে হাসি। আমি যে জল চেয়েছিলাম দিয়েছিলে, এখন তেষ্টা কাকে বলে সেটা যে তোমাকে অনুভব করতে হবে সুজয়। জগটা হঠাৎ সশব্দে সুজয়ের মাথায় এসে তীব্র এক আঘাত হানল, আর তারপরেই মেঝেতে পড়ে থাকা জলে পা পিছলে সুজয় মাটিতে আছাড় খেয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে সুজয় আবারও সেই একই কথা শুনতে পেল। আর মাত্র একদিন, তারপর চিরমুক্তি, চিরমুক্তি সুজয়, চিরমুক্তি। ক্রিং ক্রিং শব্দ করে গ্রামের মেঠো পথ ধরে ছুটে চলেছে লড়ঝড়ে সাইকেলটা। মাঝে মধ্যে উঁচু নিচু পথের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে পোস্ট অফিসের পিয়ন গোপাল। কাঁধের ঝোলা ব্যাগটা ঠিক করতে করতে একবার সুবিস্তৃত ধান জমির দিকে তাকালো সে। কাল রাতে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে, জমিতে এখনও খানিক জল দাঁড়িয়ে রয়েছে। খানিকটা দূরে বিরাট বটগাছের নিচে এসে সাইকেল থেকে নেমে দাঁড়ালো সে। শেষ চিঠিটা পৌঁছে দিয়ে পোস্ট অফিসে বড়বাবুকে বলে একেবারে বাড়ি ফিরে যাব ভাবছি। শরীরটা বড্ড খারাপ যাচ্ছে, কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমও হচ্ছে না, মাথাটাও বেশ ধরে আছে। ওই স্বপ্নটা বারবার ফিরে ফিরে আসছে। একটা মেয়ে, বড় ভয়ানক দেখতে। ওই যে 4 দিন আগে আমার ঠিকানায় একটা চিঠি পোস্ট হলো, তারপর থেকেই এমন অবস্থা। কিন্তু প্রশ্নটা হলো, চিঠিটা লিখলো কে? আর স্বপ্নে দেখা সেই মেয়েটি বা কে? না, কিছুই বুঝতে পারছি না। কথাগুলো নিজের মনে বিড়বিড় করতে করতে পকেট থেকে এক বান্ডিল বিড়ি বের করে ধরল বিক্রমপুর গ্রামের পোস্ট অফিসের পিয়ন গোপাল নস্কর। চোখের তলায় জমে রয়েছে রাত্রি জাগরণের চিহ্ন হিসেবে এক রাশ কালো কালি। প্রায় সন্ধে হয়ে এসেছে। পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘামটা মুছে নিল সে। দেশলাই বের করে বিড়িতে আগুন ধরিয়ে লম্বা একটা টান মারল। চারদিকটা কেমন যেন খালি খালি লাগছে, পরিবেশটা বেশ থমথমে। গাছের আড়াল থেকে একজোড়া চোখ তাকে এক দৃষ্টিতে দেখে চলেছে। পরনে ময়লা ছেঁড়া ফাটা একটা পোশাক, পকেটটা খানিকটা ছিঁড়ে ঝুলছে। মাথায় এক ঝাঁক রুক্ষ উস্কো খুস্কো চুল, মুখে দাড়ি গোঁফের জঙ্গল। সরু সরু হাতের আঙুল দিয়ে বগলটা একবার চুলকে নিল সে। তার চোখ গেল বিরাট গাছটার ওপরে। সেখানে তারই মতো আরও একজন জ্বলন্ত ভাঁটার মতো দুটি জলজলে চোখ নিয়ে তারই দিকে তাকিয়ে আছে। তার মাথাটা ঠিক গোপালের দিকে স্থির, দুটি হাত শক্ত করে চেপে ধরে রয়েছে গাছের ঝুড়ি। তার ঠোঁট বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। হাতে কি যেন একটা শক্ত করে ধরে রয়েছে সে। অন্ধকারে সঠিক ঠাহর করা যাচ্ছে না। গাছের আড়াল থেকে লোকটা ওপরের দিকে তাকিয়ে সজোরে হো হো শব্দ করে হেসে উঠল। ও ফিরাইছে, আমার ছোট্ট সোনাটা ফিরাইছে, এবার মরব, সকলে মরব। কথাগুলো বলতে বলতে অদ্ভুতভাবে হাঁটু ভাঁজ করে ঠিক যেন এক কোলা ব্যাঙের মতো লাফাতে লাফাতে সে গোপালের দিকে এগিয়ে এলো। ততক্ষণে পেছন থেকে পুরুষালী কণ্ঠের তীব্র অট্টহাসি শুনে গোপালও খানিক ভোরকে গিয়ে পেছন ফিরে তাকিয়েছে। এরপর সে যাকে দেখতে পেল তাকে দেখে একই সাথে যেমন খানিকটা ধাতস্থ হলো, ঠিক তেমনই
তার অতীতের বেশ কিছু কথাও মনে পড়ল। মাঝে 12টা বছর পেরিয়ে গেছে। আজ হয়তো আর এই গ্রামের কারোর ফুলরির কথা মনেও নেই। ফুলরি তার অতীত জীবনের এমন এক কলঙ্কিত অধ্যায় যাকে সে মনে করতেও চায় না। এই এই পাগল, তুই এমন ভর সন্ধ্যায় আমায় চিৎকার করে ভয় পাইয়ে দিলি কেন রে? যা পালা এখান থেকে। পাক সালা, নিজেও পাগল আর বাকিদেরও পাগল করবে, তোর মরণও হয় না। মাটি থেকে এক খাবলা ধুলো মুখের ভেতর নিয়ে আয়েশ করে চিবোতে চিবোতে দাঁড়ি গোফের জঙ্গল থেকে কালো হয়ে যাওয়া দাঁতগুলো বের করে লোকটা বলল, মরবো মরবো, ঠিক মরবো তো। আমি মরবো, কিন্তু কিন্তু তোরাও বাঁচবি না, কেউ বাঁচবি না। আমার মেয়েটা ফিরে এসেছে। হ্যাঁ, ওই ওই দেখ, ওই দেখ, সে ফিরে এসেছে, ওই দেখ। কথাগুলো বলে হাততালি দিতে দিতে সে ওপরের দিকে আঙুল তুলে কাকে যেন নির্দেশ করল। কোথাও একপাল কুকুর তারস্বরে আকাশের দিকে মুখ করে কেঁদে উঠল। না, এইবার গোপালের শরীরটাও কেমন যেন ভারী হয়ে উঠেছে। তবুও বুকের সাহস এনে মাটি থেকে একটা ঢিল তুলে পাগলটার দিকে ছুঁড়ে মারল। এই এই যা পালা, বেশিক্ষণ এখানে থাকলে কিন্তু এই ইটের টুকরো ছুঁড়ে মাথা ফাটিয়ে দেব। পাগলটা কি মনে হতে যেন চুপ করে খানিকটা নিরাপদ দূরত্বে সরে গেল, তবে ফিরে গেল না। জুলজুলে চোখে গাছের দিকে চেয়ে রইল। তার মুখের হাসিটা আরও চওড়া হয়েছে। আধ খাওয়া বিড়ির টুকরোটা পাশের ধান জমিতে ছুঁড়ে মেরে সাইকেলের স্ট্যান্ড তুলে বেরোতেই যাবে, ঠিক সেই মুহূর্তে তার মুখের ওপর কি যেন এসে পড়ল। কোনো মতে অন্ধকার হাতড়ে সে চোখের সামনে থেকে সেটা সরানোর চেষ্টা করতেই সেই বস্তুটা মুহূর্তের মধ্যে সাপের মতো এঁকে বেঁকে তার গলায় চেপে বসল। পাগলটা আরও একবার হাততালি দিয়ে বলে উঠল, সকলে লইয়া জামা আমার, কাউরে বাঁচতে দিবি না, কাউরে না। ধীরে ধীরে গোপালের শরীরটা পাক খেতে খেতে ওপরের দিকে উঠতে শুরু করলো। তার দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। সেই অবস্থাতেও ধীরে ধীরে সে ওপরের দিকে একবার চাইল। সাথে সাথে তার মুখের ঠিক সামনে ভেসে উঠল একটা ভয়ঙ্কর মুখাবয়ব। তার চোখের মণি উজ্জ্বল সাদা, ওপরের পাটির ঠোঁটটা কেউ টেনে ছিঁড়ে নিয়েছে। সেই অংশটুকু নিচের পাটির ঠোঁটের সাথে সূঁচ দিয়ে কেউ যেন সেলাই করে দিয়েছে। নাকে ঝাপটা মারছে বাসি মরার গন্ধ, গন্ধে বমি আসার জোগাড়। গলার ফাঁস ধীরে ধীরে আরো মজবুত হচ্ছে তার। চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে আসতে চায় গোপালের। মেয়েটা গিরগিটির মতো দুই হাত পায়ে ভর করে ধীরে ধীরে গাছের আরো উপরে উঠে যাচ্ছে। তার মুখটা ঠিক তার সামনে। সে যেন উল্টোভাবে পেছন দিকে এগিয়ে চলেছে। শান বাঁধানো ধারালো দুই হাতের নখ গেঁথে আছে গাছে। গোপালের কানে ভেসে এলো এক পৈশাচিক নারী কণ্ঠ। কি রে গোপাল, আমায় বুঝি এখনো চিনতে পারিসনি? ওই রাতে তোরা চারজন মিলে এতবার আমার ভোগ করলে, অথচ প্রতি রাতে তোর স্বপ্নে যে মেয়েটার সাথে আদিম পূর্ণতায় মেতে উঠেছিস, তাকেই চিনতে পারলি না? গোপাল লক্ষ্য করল ঠোঁট দুটো তার নড়ছে না, তবে অদ্ভুতভাবে সে কথা বলছে। তবে গোপালের সেই কথার উত্তর দেওয়ার মতো সাধ্য কিংবা সামর্থ্য কোনোটাই নেই আমার। তার নাক থেকে ফোঁটা ফোঁটা রক্ত এসে পড়ছে। কখন যেন পাগলটা গাছের তলায় এসে দাঁড়িয়েছে। টুকটুক করে রক্তের ফোঁটাগুলো তার রুক্ষ চুলের ওপর এসে পড়েছে। মেয়েটা আবারও বলে উঠল, আর একটা রাত, শেষ রাত, শেষবারের মতো জানাতে এসেছিলাম। আর তারপর 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 তোদের চারজনকে সেই জায়গায় নিয়ে গিয়ে দেখাবো কিভাবে আজও আমি পড়ে রয়েছি। চারজন, চারটে নাম, চারটে কলঙ্কিত অধ্যায়, আর তারপর সব শেষ, সব সব। ধীরে ধীরে আলগা হচ্ছে চুলের মজবুত বাঁধন। গোপালের শরীরটা ধপ করে যখন মাটিতে আছড়ে পড়ল, পাগলটা কি মনে হতে খানিকটা দূরে সরে গেল।
হাওয়ায় ভাসতে ভাসতে একটা চিঠি ওই গাছ থেকে নিচে নেমে আসছে। মৃদুমন্দ ঠান্ডা হাওয়ায় ভাসতে থাকা সেই চিঠি মাটিতে পড়ে থাকা গোপালের ঠিক বুকের মাঝে এসে থামল। গোপাল গাছের ওপর তাকিয়ে দেখল ধীরে ধীরে এক ঝাঁক সাদা কুয়াশার আস্তরণ গোটা গাছটাকে ঘিরে ধরেছে। অদৃশ্য হচ্ছে চুলের গোছা, মিলিয়ে যাচ্ছে সেই মুখ, পচা গলা একটা শরীর। খানিক বাদে সবটা স্বাভাবিক হলে সে খুক খুক করে কাঁচতে কাঁচতে উঠে দাঁড়ালো। চিঠির বুকটা পকেটে গুঁজে উন্মাদের মতো সাইকেলে প্যাডেল করতে করতে সে গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলল। ঝপাং শব্দ করে দোকানের ঝাঁপি বন্ধ করে হারুমুধি সবে তালা লাগাতে যাবে, ঠিক সেই সময় অন্ধকারে কাকে যেন একটা দেখতে পেল সে। হারুর এক সময় একটা ভালো নাম ছিল বটে, হরেন মল্লিক, তবে লোকের কাছে মুখে মুখে আজ হয়তো সেটা হারু মুদিতে এসে ঠেকেছে। চোখ দুটো কচলে একবার সামনের দিকে তাকালো সে। গোপাল? এটা গোপাল না? এইভাবে পাগলের মতো সাইকেল চালিয়ে কোথায় চলেছে? নিজের মনে বিড়বিড় করতে করতে সেদিকে চেয়ে রইল সে, এবং পরক্ষণেই এঁকে বেঁকে চলতে থাকা সাইলেন্সটা নিয়ে দোকানের পথঝাঁপির সামনে এসে ধাক্কা মারল গোপাল। মাটিতে ছিটকে পড়ল সে। হারু সেদিকে ছুটে গিয়ে তাকে টেনে তুলে ধরল না। কিরে, এমন ভাবে কেউ সাইকেল চালায়? কাঠের ছোট্ট বেঞ্চটাতে গোপালকে বসিয়ে রেখে আবারও দোকানের ঝাঁপি খুলল হারু। জলের বোতলটা ভেতরে রয়ে গেছে, সেটা বার করে গোপালের হাতে দিতেই সে ঢকঢক করে বেশ খানিকটা জল গলায় ঢালল। এতক্ষণে তাকে একটু ধাতস্থ দেখাচ্ছে। কি হয়েছে এবার বল দেখিনি? এইভাবে পাগলের মতো সাইকেল চালাচ্ছিলিস কেন শুনি? তোকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছিস। কি হয়েছে গোপাল? কথাটা শুনে গোপাল ফুঁপিয়ে কেঁদে উঠল। পকেট থেকে একটা চিঠি বের করে সে হারুর সামনে মেলে ধরল। চিঠিটা লাল রঙের খামে মোড়া, ওপরে লেখা একটাই শব্দ, মৃত্যু। কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলতেই তার চোখ দুটো যেন ঠেলে বাইরে বেরিয়ে আসতে চায়। সেখানে কেউ যেন রক্ত দিয়ে লিখে রেখেছে, আর মাত্র একটা রাত, একটা শেষ রাত, তারপর তোকে ঠিক সেখানে নিয়ে যাব যেখান থেকে গোটা গল্প শুরু হয়েছিল। ফুলরি? নামটা অস্ফুটে হরেন ওরফে হারুর মুখ থেকে বেরিয়ে এলো। নিঃশব্দে মাথাটা একবার ওপর নিচ করে গোপাল খানিকটা সময় চুপ করে বসে রইল, মুখ খুলল না। আমার কাছেও এসেছে ওই একই চিঠি, একইভাবে রক্তের ফোঁটা দিয়ে লেখা। আজ টানা 3 দিন ধরে আমি ঘুমোতে পারিনি। চোখ বুঝলেই একটি মেয়ে সে আমার শরীরটা স্বপ্নের মধ্যে ভোগ করে চলে। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠি, সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ে অসহ্য ব্যথা, কিন্তু তবুও সে থামে না। শেষ রাতে এক ঝলক তাকে দেখেছি। ওই স্বপ্নের মধ্যে তার মুখটা চোখে পড়েছে, ঠোঁট দুটো সেলাই করা, সারা শরীর থেকে খসে পড়ছে মাংস। সে কি ভয়ানক! হ্যাঁ নরেন, আজ খানিক আগে আমি তাকে নিজের চোখে দেখে এসেছি। আমায় মারতে চেয়েছিল। অতীতের কালো ছায়া আবারও ফিরে এসেছে। সে ফিরে এসেছে, কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। কাজটা করা আমাদের মোটেও ঠিক হয়নি রে গোপাল। এখন এসব ভেবে কি লাভ হবে হরেন? অল্প বয়স ছিল, তার মধ্যে আমাদের হাড়ে মজ্জায় বিষ ঢুকেছে ওই শালা। বিক্রম রায়, জমিদার রায় বংশের ছোট ছেলে। ছোট থেকেই আমাদের সাথে ওঠা বসা, মেলামেশা সবকিছুই। স্কুলে ছুটি হলে পাশের ওই পরিত্যক্ত দিঘির সামনে গিয়ে ঝোপের আড়ালে চলতো নানান অবৈধ মাদক। অল্প বয়সে নিষিদ্ধ জিনিসের প্রতি টান তো সকলেরই কম বেশি থাকে, তবে আমাদের দলে টেনেছিল ওই বেটা বিক্রম রায়। আমাদের কাঁচা মাথা চিবিয়ে খেয়েছিল সে। নিষিদ্ধ নীল বইয়ের সাথে সাথে আমাদের শরীরে এসে একটু একটু করে ভরে দিয়েছিল কামনার আগুন। বলে উঠল হরেন। পকেট থেকে এক বান্ডিল বিড়ি বের করে একটা নিজের ঠোঁটে গুঁজে প্যাকেটটা গোপালের দিকে বাড়াতে বাড়াতে হরেন আবারও বলল, বাগদি পাড়ার মেয়ে ফুলুরি,
মামারা মেয়েটাকে ওর বাপ মা বড় কষ্টে মানুষ করেছিল। বেশ ছিল বাপ বেটি, সুখের সংসার। বাপটা গাঁয়ে গিয়ে সবজি বিক্রি করত। পাতার চাউনি দেওয়া ওদের ছোট্ট কুঁড়ে ঘরের সামনে যে এক ফালি জমি রয়েছে, সেটাতে বাপ বেটি মিলে নানান সবজির চাষ করত। তাছাড়া ওর জমিতে ভাগ চাষের কাজও করতো বলে শুনেছি। মেয়েটাকে অনেক দূর লেখাপড়া করানোর ইচ্ছে ছিল তার, কিন্তু বিধি বাম। সবটাই আমাদের দোষ হরেন। আমরা যদি বিক্রমের কথায় কান না দিতাম, তাহলে এই দিনটা দেখতে হতো না। বিড়িতে একটা লম্বা টান দিয়ে বলে উঠল গোপাল। ঠিক কি যে ঘটতে চলেছে বুঝতে পারছি না। প্রতি রাতে স্বপ্নে ভেসে ওঠে সঙ্গমের দৃশ্য। একটি মেয়ে সে ক্রমাগত আমাকে ধর্ষণ করে চলে। শুধু তার খোলা চুল, খোলা পিঠটুকু চোখে পড়ে, মুখটাও আজ অবধি দেখিনি। সকালে ঘুম থেকে ওঠার পর সারা শরীর জুড়ে অসহ্য ব্যথা হয়। কোমর থেকে পা অবধি অসাড় লাগে, এক অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ে, বলল হরেন। মাঝে মধ্যেই এক ঝাঁক ঠান্ডা বাতাস এসে তাদের ছুঁয়ে দিয়ে যাচ্ছে। দূরে কোথাও যেন আবারও একপাল কুকুর আকাশের দিকে মুখ করে তারস্বরে কেঁদে উঠল। হাত ঘড়িতে সময় প্রায় সন্ধে 6টা। সূর্যাস্তের লাল আবির ধীরে ধীরে মেঘের আড়ালে মুখ লুকোচ্ছে। কালো আকাশ জুড়ে ফুটে উঠছে টিমটিমে তারা। আকাশের দিকে একবার উদাস চোখে চেয়ে গোপাল বলল, হাতে আর মাত্র শেষ দিন রে হরেন। চিঠিতে সেটাই লেখা রয়েছে। আজ আমি তাকে নিজের চোখে দেখেছি। ব্যাপারটা বিশেষ সুবিধার ঠেকছে না ভায়া। ওই রাতে জমিদার বাড়ির গুম ঘরে ফুলরিকে ভোগ করবার পর বিক্রম তার শরীরটাকে নিয়ে যে পৈশাচিক খেলায় মেতে উঠেছিল, সেটা ভাবলেও কাঁটা দিয়ে ওঠে। আমরা তো শুধু সুখ পেতে চেয়েছিলাম, কিন্তু ওই কুলাঙ্গারটা ওর উপর অকথ্য অত্যাচার করে মনের বিকৃত কামনা পূরণ করতে চেয়েছিল। 4 জন, আমি হরেন, তুই গোপাল, বাকি রইল বিক্রম আর সুজয়। নামটা উচ্চারণ করে খানিকক্ষণ চুপ করে রইল গোপাল। ইতিমধ্যে অনেকটা সময় কেটে গেছে। হঠাৎ তারা দেখতে পেল মিশমিশে কালো অন্ধকারের বুক চিরে একজোড়া জ্বলতে থাকা সাদা আলোর বিন্দু ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মুহূর্তে মুহূর্তে বেড়ে যাচ্ছে হাওয়ার তীব্র গতিবেগ। পা খেতে থাকা হাওয়ার সাথে সাথে মাটি থেকে চোখের উচ্চতা ধীরে ধীরে আরও বেড়ে যাচ্ছে। সনসনে হাওয়ার সাথে সাথে হরেন এবং গোপালের চোখে মুখে ধুলো আছড়ে পড়ছে। কোনো মতে চোখে হাত দিয়ে হরেন চেঁচিয়ে বলল, ঝড় আসছে গোপাল, কিন্তু শীতকালে তো এমন ঝড় আগে দেখিনি। ওই ঝড়ের মাঝে এমন দুটো সাদা আলো, ব্যাপারটা সুবিধে ঠেকছে না। ততক্ষণে গোপাল ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বেঞ্চের একটা কোণা ধরে সেই আলোর বিন্দুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। গোপালবাবুর একটা হাতে টান দিয়ে বলে উঠল, দোকানের ভেতরে আয়, দোকানের ভেতরে আয়। এখন না তুই পোস্ট অফিসে যেতে পারবি আর না বাড়ি যেতে পারবি। আমার বাড়ি যেতে গেলেও বেশ খানিকটা হাঁটতে হবে। খানিক আগে যে নক্ষত্রখচিত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছিল, মুহূর্তের মধ্যে সেটা ঢেকে দিয়েছে কালো মেঘ। কানে ভেসে আসছে বিদ্যুতের গর্জন। এতক্ষণে মুখ খুলল গোপাল। ও আসছে, আবার আসছে। কে আসছে গোপাল? ফুলরি। নামটা উচ্চারণ হওয়ার সাথে সাথে সেই হাওয়ার মধ্যে থেকে ভেসে এলো তীব্র অট্টহাসি। কেউ যেন খিলখিলিয়ে হেসে উঠল। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সেই অবয়ব। মাটি থেকে প্রায় 4 ফুট উঁচুতে ভেসে রয়েছে দুটি পা। না, ঠিক পা নয়, বরং দুটি পায়ের গোড়ালি, যার পাতা দুটো পেছন দিকে কেউ যেন ক্ষিপ্ত ভঙ্গিমায় মুচড়ে বেঁকিয়ে দিয়েছে। তার পরনে ছেঁড়া ফাটা কাপড় থেকে বেরিয়ে আসছে গা গুলিয়ে ওঠা বাসি মরার গন্ধ। ওপরের পাটির দাঁত মারি ঠেলে বাইরে এসেছে। কেউ যেন অপোক্ত হাতে সেলাই করে জুড়ে দিয়েছে। ক্ষণে ক্ষণে বাড়ছে তার গতিবেগ।
হরেন এক হ্যাঁচকা টানে মোহগ্রস্ত হয়ে বসে থাকা গোপালকে টেনে এরপর তড়িৎ গতিতে দোকানে টিনের ঝাঁপি শক্ত হাতে বন্ধ করল। ভেতর থেকে তালা মারল। বাইরে থেকে তখনও ভেসে আসছে সনসনে বড় বাতাসের তীব্র গন্ধ এবং তারই সাথে মুহূর্তে মুহূর্তে বন্ধ টিনের ঝাঁপির ওপর কেউ যেন তীব্র আক্রোশে একটা অদ্ভুত খড়খড় শব্দ হয়ে চলেছে। মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু যেন টিনের ঝাঁপি আঁচড়ে চলেছে। ঘরের মধ্যে তাক থেকে এক বাক্স মোমবাতি বের করে মেঝেতে রাখল হরেন। সেখান থেকে একটা মোমবাতি বের করে পকেটে থাকা দেশলাইয়ের আগুন দিয়ে জ্বালালো। গোপাল তখন হাঁটুতে মুখ রেখে কি সব যেন বিড়বিড় করে বলছে। ও এসে গেছে, আর মুক্তি নেই, আর মুক্তি নেই। হয়তো তার দেওয়ার সময়ের আগেই আমাদের শেষ করে দেবে। বাঁচব না, বাঁচব না, আমরা কেউ বাঁচব না। কথাটা শেষ হওয়ার সাথে সাথে বাইরে থেকে এক পৈশাচিক অট্টহাসি খেলা করল। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। টুপটাপ শব্দে বৃষ্টির জল দোকানের অ্যাসবেস্টারের চালের ওপর সুরের মধুর সৃষ্টি করেছে। ক্যাশ বাক্সের ঠিক পাশে মোমবাতিটা রেখে হরেন গোপালের পাশে গিয়ে বসল। সে তখনও দুলতে দুলতে ওই একই কথা বারবার বলে চলেছে। আজ শেষ রাত, হয় আজ মারবে নয় কাল, কিন্তু মরতে হবে। আমার আমার বুড়ি মায়ের কি হবে, আমার বউয়ের কি হবে? আমি আমি মরতে চাই না, আমি মরতে চাই না। চুপ কর, চুপ কর, একটু শান্ত হ দেখিনি। সারা বিক্রমটা তো নিজে বেঁচে গেল। শুনেছি এই ঘটনার পর অনেক জল ঘোলা হয়েছিল। যেদিন ফুলরিকে গুম ঘরে কৌশলের আশ্রয় নিয়ে তুলে আনলো, তারপর তো ওর ওপর অকথ্য অত্যাচার হলো। আমরা তিনজনে ফিরে গেলাম এবং এও কথা ছিল যে আমরা কেউ যেন তার সঙ্গে নিজে থেকে যেচে যোগাযোগ না করি। একমাত্র সে যোগাযোগ করলে তবেই, এছাড়া যেন যোগাযোগ নাও রাখি। শুনেছি তার কয়েকদিন বাদেই তার বাবা তাকে কলকাতা পাঠিয়ে দেয়। এরপর থেকে তাকে আর এই গ্রামে দেখা যায়নি। গোপালের কথা শুনে হরেন কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার দোকানের অ্যাসবেস্টারের ছাউনির ওপর ধূপধাপ শব্দ হতে শুরু হলো। তারই সাথে কেউ যেন ক্রমাগত পৈশাচিক চিৎকার করতে করতে নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো। তারা শুনতে পেল একটা নারী কণ্ঠ বলে চলেছে, ফিরে এসেছে, সেও ফিরে এসেছে। সকলের মৃত্যু হবে আমার হাতে। এতগুলো বছর ধরে আমি অপেক্ষা করেছি, কিন্তু এইবার সময় এসেছে। আর আজ প্রথম শিকার হতে চলেছে সুজয়, কারণ আজ তার শেষ রাত। হাড় হিম করা হাসিটা ধীরে ধীরে গ্রামের বাতাসে ছড়িয়ে যাচ্ছে। হরেন গুটিসুটি মেরে গোপালের একদম গা ঘেঁষে বসে থরথর করে কাঁপতে কাঁপতে কোনো মতে গোপালের দিকে তাকিয়ে বলল, ফুলরিকে পাওয়ার জন্য বিক্রম একটা কুৎসিত খেলা খেলছিল। গোপাল হাঁটুতে মুখ গুঁজে একবার ফুঁপিয়ে কেঁদে উঠল। কৌশল, ওই একই পদ্ধতি সেও অবলম্বন করছে। তবে আমরা আজও জানি না আমরা চলে যাওয়ার পর বিক্রম ফুলরির সঙ্গে আর কোনো পৈশাচিকতায় মেতে উঠেছিল কিনা, কারণ ওই দিনের পর থেকে তো আমরা কেউ তার সঙ্গে যোগাযোগ রাখিনি। বাইরে তখন হাওয়ার গতিবেগ আরও বেড়েছে, তবে খড়খড় শব্দটা আর শোনা যাচ্ছে না। কাছেই কোথাও একটা জোরে বাজ পড়ল। বৃষ্টির বেগটাও বেশ খানিকটা বেড়েছে। ও মনে হয় চলে গেছে। জানি না, বাইরে যে উঁকি মেরে দেখবো তারও তো উপায় নেই। ফুলরিকে বিক্রম পেতে চাইতো, তার প্রতি, বিশেষ করে তার ওই নরম শরীরটার প্রতি তার একটা ভীষণ দুর্বলতা ছিল। আমার আজও মনে আছে ওই অপমানের কথা। ফুলরি স্কুলের মেধাবী ছাত্রী ছিল, পড়াশোনায় বেশ ভালো, তবে লেখাপড়া ছাড়া তার আর অন্য কোনো জগৎ ছিল না।
পারতপক্ষে কারোর সাথে সেভাবে কথাও বলতো না। আমার আজও মনে আছে একবার স্কুল শেষ হওয়ার পর ওই পুকুর পাড়ে বসে সবে চোলাই মদের বোতলটা শেষ করে উঠে দাঁড়িয়েছি, এমন সময় দেখতে পেলাম ফুলরি স্কুল থেকে বাড়ি ফিরছে। বিক্রম তার পথ আগলে দাঁড়ালো। বিক্রম তাকে জানালো যে সে তাকে ভালোবাসে এবং নিজের করে পেতে চায়। তারপর কি হয়েছিল মনে পড়ে গোপাল? সেই থাপ্পড়ের আওয়াজ আজও আমার কানে বাজে। সামান্য গরিব চাষির মেয়ে হয়ে কিনা রায় বাড়ির ছেলের গালে চড় মারে। সহ্য করতে পারিনি সে, পারিনি আমরাও। এত অহংকার কিসের? হ্যাঁ, যতই হোক বিক্রমের বন্ধু ছিলাম তো। তারপর আসে এক অভিশপ্ত রাত। ফুলরিকে বিক্রম চিঠি লেখে। ওই রাতে তার বাবা একদিনের জন্য শহরে গিয়েছিল, সম্ভবত ফসলের জন্য সার আর পোকামাকড়ের ওষুধ কিনতে। ওই সুযোগকেই সে কাজে লাগালো। ফুলরি চেয়েছিল তার বাবার অন্তত অক্ষর জ্ঞানটুকু হোক। স্কুল থেকে ফিরে তার বাবাকে প্রতি রাতে সে লেখাপড়া শেখাতো, আর ঠিক সেটারই ফায়দা নিল ওই বিক্রম রায়। জানি জানি গোপাল, জানি। বিক্রম ওই চিঠিতে লেখে যে তার বাবা খুব বিপদে আছে, সে যেন পুকুরের ধারে চলে আসে। মেয়েটা বড্ড সরল ছিল রে। বিক্রমের ফাঁদও বুঝতে পারেনি। তারপর সে এলে আমরা সকলে মিলে তার মুখ চাপা দিয়ে শেষ আর্তনাদটা বন্ধ করে ওই রায়দের জমিদার বাড়ির গুম ঘরে তুলে নিয়ে আসি। তারপরের ঘটনা আমরা সকলেই জানি। পরের দিন তার বাবা ফিরে এলে ফুলরিকে বাড়িতে দেখতে না পেয়ে ছুটে গিয়েছিল স্কুলে। যথারীতি সেখানে সে ছিল না। তারপর থানা পুলিশ হলেও আজ পর্যন্ত না ফুলরিকে কেউ দেখেছে, না তার লাশ পর্যন্ত পাওয়া গিয়েছে। এমনকি আমরাও জানি না আমরা চলে যাওয়ার পর তার কি হয়েছিল। একটু আগে ফুলরি কি বলে গেল শুনেছিস? বিক্রম ফিরে এসেছে, সম্ভবত কাল রাতের অন্ধকারে। কারণ আমি অন্তত তাকে আসতে দেখিনি। যেভাবে এক রাতে অন্ধকারে গা ঢাকা দিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিল, ঠিক সেইভাবেই ও ফিরে এসেছে। এখন একটাই উপায়, তার সাথে আমাদের দেখা করতেই হবে। জানতে হবে একই ঘটনা তার সাথেও ঘটে গিয়েছে কিনা। যেই মিথ্যে চিঠির কৌশল নিয়ে বিক্রম ফুলরিকে ডেকে পাঠিয়েছিল, আজ ফুলরিও ওই একইভাবে চিঠি পাঠিয়ে আমাদের ভাগ্য নির্ধারণ করে চলেছে। ফুলরি গায়েব হওয়ার পর ওর বাবা ঘন্টার পর ঘন্টা বাড়ির দাওয়ায় বসে থাকতো। চিৎকার করে ডুকরে কেঁদে উঠত। কখনো কখনো স্কুলের বাইরে অথবা পুলিশ স্টেশনেও তাকে দেখা যেত। একটা বিষয় স্পষ্টই বোঝা যাচ্ছে যে ফুলরি আর নেই। সে তো আমাদের চোখের সামনেই আধমরা হয়ে পড়েছিল। তারপরও যদি বেঁচে গিয়ে থাকে তাহলে শেষ রাত। তাদের কথোপকথনের মাঝে বাইরে থেকে ভেসে এলো এক নারীর পৈশাচিক কণ্ঠ, আর তারপরেই ঘরের ভেতর জ্বলতে থাকা মোমবাতি তীব্র এক বাতাসের ঝাপটায় দপ করে নিভে গেল। হরেন আর গোপাল একে অপরকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। জানলার পাল্লা দুটো ক্রমাগত তীব্র হাওয়ার সাথে সাথে ক্রমান্বয়ে পাল্লা দিয়ে শক্ত জানলার গ্রিলে আঘাতের পর আঘাত করে চলেছে। ঘরের সিলিং বেয়ে একটা শরীর ধীরে ধীরে নিচে নেমে আসছে। তার 4 হাত পায়ের তীক্ষ্ণ ধারালো নখ শক্ত দেওয়ালে গেঁথে যাচ্ছে। বিছানায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে রয়েছে সুজয়। সকালে তার চিৎকার শুনে তার মা এসে দেখে সুজয় জলে পা পিছলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। তারপর ডাক্তার বদ্যি, সে এক হুলস্থুল কাণ্ড। না, সুজয় কিচ্ছুটি বলতে পারেনি। বলা ভালো, বলতে চায়নি, কারণ সে চায় না তার ওই রাতের এমন এক অভিশপ্ত অধ্যায়ের কথা কেউ জানতে পারুক। মরবে সেও ভালো, তবু নিজের মায়ের চোখে যেন সে ঘৃণা না দেখে। ছেলে হয়ে সেটা সহ্য করা ভীষণ কঠিন। স্নায়ু শান্ত রাখার ওষুধ খেয়ে বিছানায় আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে সুজয়। সকালে পড়ে গিয়ে তার পায়ের গোড়ালি মচকে গেছে, তাই আপাতত কিছুদিন ওই পায়ে ভর দিয়ে বেশি চলাফেরা করা যাবে না। পচা গলা ঠান্ডা মৃত শরীরটা গিরগিটির মতো মাথা নিচু করে দেওয়াল বেয়ে একটু একটু করে নেমে আসছে। ঘুমন্ত সুজয়ের দিকে চেয়ে একবার মৃদু হাসল সে। সুজয়,
সুজয়, আর কত ঘুমাবে? এইবার যে চির নিদ্রায় ঘুমিয়ে পড়ার সময় চলে এসেছে সুজয়, চলে এসেছে। কথাগুলো বলে সে খিলখিলিয়ে হেসে উঠল। মাথার চুল তার মুখ ছুঁয়েছে। ধীরে ধীরে সে সুজয়ের ওপর উঠে বসল। সুজয়, এইবার যে যাওয়ার সময় চলে এসেছে। চোখ মেলে যে দেখো, আমি যে তোমায় নিতে এসেছি। ওঠো, ওঠো সুজয়। বুকের ওপর পাথরের মতো ভার চেপে বসায় তন্দ্রাচ্ছন্ন সুজয়ের হঠাৎ করে তীব্র শ্বাসকষ্ট হতে শুরু করল। সে চোখ মেলে চাইতেই দেখতে পেল তার মুখের ঠিক সামনে আরও একটা মুখ। দুটো সাদা চোখ তার চোখের কালো মণির সামনে স্থির। মুখের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কোনো ধারালো অস্ত্র দিয়ে চেরা। উপরের ঠোঁটটা কেউ যেন টেনে ছিঁড়ে নিয়ে নিচের ঠোঁটের সাথে সেলাই করে জুড়ে দিয়েছে। মুখের ভেতর থেকে ছলকে বেরিয়ে আসছে লাল রক্ত। সুজয়ের চোখ দুটো ভয়ে ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইল। ছেড়ে দাও ফুলরি, আমার একার কোনো দোষ নেই। ওই বেটা বিক্রম আমাদের তিনজনকে উস্কে তার সঙ্গে সঙ্গ দিতে বাধ্য করেছিল। আমার কোনো দোষ নেই। আমার প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। মারবো না, মারবো না বুঝি? তাই তাই তাহলে তাহলে আমার বাবাজি আজ মেয়ের খোঁজ করতে করতে উন্মাদ পাগলে পরিণত হয়েছে। তার মেয়ে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার জীবন, আমার স্বপ্ন, যা তোরা চারজন পায়ের তলায় পিষে দিয়েছিলিস। দে দে সুজয়, দিতে পারবি নাকি নাকি আবারও ভোগ করবি? হ্যাঁ, তুমি 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 যা চাইবে তাই হবে। আমার স্ত্রী বাপের বাড়ি গেছে, সন্তান রয়েছে। আমি মরলে যে ওরা অথই জলে গিয়ে পড়বে। দরকার হলে আমি পুলিশের কাছে গিয়ে সব অপরাধ স্বীকার করব। আমি জানাবো তাদেরকে যে কীভাবে তোমায় আমরা তুলে এনে অকথ্য অত্যাচার করেছি। তবে আমার যাওয়ার পর কি ঘটেছিল সেসব জানি না। কি পুলিশ? হ্যাঁ, পুলিশ? তারা সব জানে, সব জানে। আর তুই তো তারা টাকা খেয়ে গোটা বিষয়টা চেপে দিয়েছে। ওই রাতে তোরা চলে যাওয়ার পর আমার সাথে কি ঘটেছিল জানিস? জানতে চাস? না না, এইভাবে নয়। তুই জানবি ঠিকই, কিন্তু জীবিত অবস্থায় নয়। মেয়েটার মুখ থেকে ঠেলে বেরিয়ে আসা ওপরের পাটির দাঁত ধীরে ধীরে বড় হচ্ছে। সেলাই করা ঠোঁট দুটো থেকে অবিরাম রক্ত টুপটাপ করে ঝরে পড়ছে। চোখের নিমেষে সে তার মুখটা দুই হাতে চেপে ধরল এবং তারই সাথে এক হ্যাঁচকা টানে ওপরের চোয়াল থেকে নিচের অংশের চোয়াল টেনে ভেঙে ফেলল। কট করে একটা শব্দ হতেই সুজয় দেখতে পেল তার নিচের অংশের চোয়াল ঝুলছে। ছিঁড়ে গেছে ঠোঁটের সেলাই। সুজয়ের মুখে ছিটকে এলো এক তাল লাল রক্ত। মুহূর্তের মধ্যে সুজয়ের মুখের কাছে মুখটা এনে সে ফিসফিসিয়ে বলল, আজই শেষ রাত। কথাগুলো বলে সে অদ্ভুতভাবে মুখটাকে তার দিকে রেখে গোটা শরীরটা একটু একটু করে ঘোরাতে শুরু করলো। জানালা দিয়ে ক্রমাগত ধেয়ে আসছে ঝোড়ো ঠান্ডা বাতাস। দুটো শুকনো হাড় জিরজিরে হাত সুজয়ের পা দুটো স্পর্শ করল এবং চকিতে পায়ের গোড়ালি দুটো ধরে পেছন দিকে সজোরে মুড়িয়ে দিল। সুজয়ের মুখ দিয়ে অস্ফুটে একটা আর্তনাদ বেরোতে যাবে, ঠিক সেই সময় বিরাট হাঁ হয়ে থাকা মুখটা তার গোটা মুখ গলা থেকে এক নিমেষে টেনে ছিঁড়ে নিল। মুন্ডুবিহীন শরীরটা কাটা মুরগির মতো থরথরিয়ে কাঁপতে কাঁপতে বিছানায় লুটিয়ে পড়ল। ধীরে ধীরে এক ঝাঁক সাদা কুয়াশা মেয়েটার গোটা শরীর ঘিরে ধরল। ধীরে ধীরে এক অস্বচ্ছ অবয়বের মতো একটু একটু করে সে বাতাসে মিলিয়ে গেল। কতক্ষণ ওইভাবে জড়সড় হয়ে হরেন আর গোপাল বসেছিল তারা জানে না। সময় যেন হঠাৎ করেই থমকে গেছে। হাত ঘড়িতে সময় প্রায় রাত 12টার কাঁটা ছুঁই ছুঁই। চোখ দুটো ভারী হয়ে এসেছিল। হঠাৎ ধপ করে কি যেন একটা ঘরের মেঝেতে পড়তেই
চমকে উঠল তারা। কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে সব তছনছ হয়ে যাবে। ভীষণ ভয় করছে গোপাল। যে ভয়ে ওই রাতে আমরা ফুলুরির চোখে দেখেছিলাম, আজ সেই একই মৃত্যুর ভয় আমাদেরকেও গ্রাস করছে। দোকানে রাখা চালের বস্তার ওপর যে জিনিসটা এসে পড়েছে সেখান থেকে কি যেন এক তরল আঠালো পদার্থ টপ টপ করে গড়িয়ে মাটিতে এসে পড়ছে। চকিতে হরেনের ওপরের দিকে চোখ গেল। সে দেখতে পেল একগাছি লম্বা চুল দোকানের মেঝেতে এসে পড়েছে। কোনোভাবে ঝড়ের ঝাপটায় তাদের অগোচরে কখন যেন অ্যাসবেস্টারের ছাউনির খানিকটা অংশ উড়ে গিয়েছিল। সেখান থেকেই জিনিসটা ঘরে এসে পড়েছে। খানিক আগেই তারা আবারও মোমবাতি জ্বালিয়েছিল। কাঁপতে থাকা শিখায় তারা দেখতে পেল চুলটা সাপের মতো এঁকে বেঁকে কাটা মুন্ডুটাকে এক ঝটকায় মাটিতে ফেলে দিল। ধীরে ধীরে এবার গোটা শরীরটা দোকানের ভেতর প্রবেশ করছে। কাটা মাথাটা গড়াতে গড়াতে সরু রক্তের ধারা সৃষ্টি করে ঠিক তাদের পায়ের কাছে এসে থামল। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। সুজয়, সুজয়, এটা যে সুজয়ের কাটা মাথা। করাত শব্দে আকাশ থেকে বাজ আছড়ে পড়ল। পরক্ষণেই তারা শুনতে পেল খিলখিলে হাসির শব্দ। তবে একটা নয়, দুটো কণ্ঠ। একটা ঘরের ভেতরে আর একটা পুরুষালী গলা ঠিক দোকানের বাইরে। শেষ শেষ, সব শেষ, আজই খেলা শেষ। ঝাঁকড়া মাথাটা দুদিকে দোলাতে দোলাতে বটতলায় দেখা সেই পাগলটা মাটি থেকে মুঠো মুঠো ভেজা মাটি তুলে সারা শরীরে লাগাতে লাগাতে আবারও বলে উঠল, মেরে ফেল, মেরে ফেল, সব কটাকে মেরে ফেল, সব কটাকে শেষ করে দে। কাউরে বাঁচতে দিবি না মা, কাউরে না, মেরে ফেল, মেরে ফেল। হাসতে হাসতে সে দোকানের বন্ধ দরজার গায়ে আঘাতের পর আঘাত করতে লাগলো। খানিক বাদেই ভেতর থেকে ভেসে এলো হরেন আর গোপালের কান ফাটানো আর্তনাদ। মেয়েটার চোয়াল ভাঙা হাঁ হয়ে থাকা মুখের ভেতরের সারি সারি তীক্ষ্ণ দাঁত হরেনের ঘাড় থেকে মুন্ডু কামড়ে ছিঁড়ে মাটিতে ছুঁড়ে মেরেছে। গোপাল তারস্বরে চিৎকার করতে করতে বাইরে ছুটে পালাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দুই হাতের তীক্ষ্ণ নখ তার পায়ে বসে গেছে। মুহূর্তের মধ্যে দুই পায়ের গোড়ালি হ্যাচকা টানে ফুলুরি পেছনে ঘুরিয়ে দিয়ে গোপালের বুকের ওপর চেপে বসল। আমার বাবার কে ছিল? কে ছিল তার এই একমাত্র আমি ছাড়া? আমি যে ওই রাতে অনেক অনুরোধ করেছিলাম, কেউ শুনিনি, কেউ না, কেউ না। কথাগুলো বলতে বলতে তীব্র রাগে তার বিরাট মুখের ভেতর সারিবদ্ধ দাঁত গোপালের গোটা মুখটাকে নিমেষে ঢেকে দিল। এবং তারপর হাড় ভাঙার মটমট শব্দ। দোকানের বন্ধ দরজার গায়ে মুন্ডুটা আছড়ে পড়তেই পাগলটা হো হো করে হাসতে হাসতে বলে উঠল, রইল বাকি এক, রইল বাকি এক। ক্যাঁচ শব্দ করে জং ধরা লোহার গেটটা ঠেলে কালো মিশমিশে একটা অবয়ব ধীরে ধীরে রায়বাড়ির দিকে এগিয়ে আসছে। তার খোলা চুল মাটি ছুঁয়েছে, দুই হাতে ঝুলছে দুটো কাটা মাথা। আরও একটা মাথার চুল সে মুখের ভেতর কামড়ে ধরে রয়েছে। বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে রক্ত। ঘরের ভেতর মেহগনি কাঠের পালঙ্কে উপুর হয়ে শুয়ে একটি কাগজ নাড়াচাড়া করে চলেছে রায়বাড়ির ছোট ছেলে বিক্রম। বয়স বেশ খানিকটা বেড়েছে তার। এরই মধ্যে মাথার চুলে পাক ধরেছে। কাগজটা আরও একবার উল্টে পাল্টে দেখে সে বলে উঠল, একবার যদি জানতে পারি এমন চিঠি কে পাঠিয়েছে, তাহলে তাকে জমের দুয়ারে পৌঁছে দিতে আমার হাত কাঁপবে না। এই চিঠির জন্য এত বছর বাদে আমি আবারও ফিরে আসতে বাধ্য হয়েছি। ঘরের ভেতরে থাকা উজ্জ্বল লণ্ঠনের আলোয় চিঠির শব্দগুলো নিজের মনে আরও একবার বিড়বিড় করে উঠল সে। আমি জানি 12 বছর আগে তুমি তোমার 4 বন্ধুদের সাথে নিয়ে কি করেছ।
এও জানি ফুলরির শরীরটা আজও সেখানে রয়ে গিয়েছে। যদি ভালো চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। গ্রামে ফিরে এসো, নইলে আমি পুলিশকে সব জানিয়ে দেব। চিঠিটা দলা করে মেঝেতে ছুঁড়ে মারল সে। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সিল্কের পাঞ্জাবির পকেট থেকে চুরুটের বাক্সটা বের করে সেখান থেকে একটা চুরুট ঠোঁটে গুঁজল সে। এরপর পকেটে হাতড়ে লাইটার বের করে চুরুটে অগ্নিসংযোগ করে এক মুখ ধোঁয়া ছেড়ে আবারও বলে উঠল, সুজয় নাকি হরেন, গোপালও হতে পারে, তবে তারা তো আমার কলকাতার ঠিকানা জানে না। যদি কোনোভাবে জেনেও থাকে তাহলে আমায় ডেকে পাঠালো কেন? এভাবে হুমকি দেওয়ার মানে কি? টাকা চায়, ফাঁসাতে চায় আমায়? শালা একবার যদি জানতে পারি তাহলে কালপ্রিটকে জ্যান্ত ছাড়ব না। 12টা বছর কোনো যোগাযোগ রাখিনি। ওই রাতে আমি ছাড়া কেউ জানে না এরপর ওর সাথে ঠিক কি ঘটিয়েছিলাম। নিজের মনের তৃপ্তির হাসি হেসে নিল বিক্রম রায়। ছাইদানিতে ছাই ফেলে সে আবারও বলে উঠল, আমায় থাপ্পড় মারা, রায় বাড়ির ছেলেকে অপমান এত সহজে কি হজম করা যায়? তাই তো আমি চিঠি পাঠিয়ে ওর বাবার নাম করে ফুলরিকে ডেকে পাঠালাম। তবে একবার ভোগ করে কি শান্তি পাওয়া যায়? যায় না। এত সহজে যে মুক্তি দেব না আমি তাকে, তাই তো আমি সকলকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমার সাথে কোনো যোগাযোগ রাখতে না বলে ফুলরিকে আবার ভোগ করে তার গলা টিপে একদম শেষ করে ফেলি। এরপর নিখুঁত কায়দায় তার শরীরে অ্যাসিড ঢেলে মাংস গলিয়ে তার কঙ্কালটাকে গুমঘরের দেওয়ালে গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে রাখি। আজও ঝুলছে শালি, আজও ঝুলছে। অট্টহাসি থেমে গেছে তার। দরজায় একটা ক্যাচ শব্দ শুনে চকিতে তার ইন্দ্রিয় সক্রিয় হয়ে উঠেছে। বালিশের তলা থেকে লাইসেন্স রিভলভারটা তুলে নিল সে। দরজা আড়াল করে দাঁড়িয়েছে এক ছায়া শরীর। অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না। এক হাতে লণ্ঠন আর অন্য হাতে বন্দুক ধরে সে সেই দিকে এগিয়ে যেতে লাগলো। এই কে 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 ওখানে? কে ওখানে? কে তুই? সুজয়, গোপাল নাকি হরেন? ধপ করে কিছু একটা গড়াতে গড়াতে তার পায়ের কাছে এসে ঠেকল। সেদিকে লণ্ঠনের আলো ফেলতে সে চমকে উঠল। সুজয় আর হরেনের কাটা মাথা। তার দুই চোখ বিক্রমের দিকে স্থির। হাত থেকে খসে পড়ল তার লণ্ঠন। কানে ভেসে এলো পৈশাচিক হুঙ্কার। বাকি গল্পটা কি আমি তোমায় বলবো, নাকি তুমি নিজের মুখেই স্বীকার করবে বিক্রম রায়? ও না 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 না, ছোট বাবু। কথাটা বলে ঘর কাঁপিয়ে হেসে উঠল সেই নারী। মুখ দিয়ে খসে পড়ছে আরেকজনের কাটা মাথা। মাটিতে পড়ে থাকা লণ্ঠনের আলোয় তাকে দেখতে পেয়ে আবারও চমকে উঠল সে। গোপাল! শেষ, সবাই শেষ। যেই মাথায় অপরাধের বীজ খেলা করে সেই মাথা আমি ধর থেকে আলাদা করে দিয়েছি। ফুলরি, তুই এখানে কিভাবে? বাইরে কখন যেন উপস্থিত হয়েছে সেই পাগলটা। দুই পায়ে লাফাতে লাফাতে ঘরে এসে দুজনের মাঝখানে দাঁড়িয়ে জোরে জোরে হাততালি দিয়ে বলে উঠল, মার 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 মার, তুইও মার। দেখ দেখ, আজ তোর জন্য মানুষটা উন্মাদ হয়ে গিয়েছে। তোর তো মুক্তি নেই। আমার মরার পর যখন আমার নিরুদ্দেশ হওয়া নিয়ে জল ঘোলা হতে শুরু করলো, তোর বাবা টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করলো। তোর বাবা সন্দেহ করেছিল যে কাজটা তোর, কিন্তু তাদের হাতে তো কোনো প্রমাণ নেই। তুই আর তোর বন্ধুরা মিলে রায় জমিদার বাড়ির গুম ঘরের সন্ধান পেয়েছিলি, সেটা বাড়ির আর কেউ জানতো না। কিন্তু জিজ্ঞাসাবাদ করলে ঠিক জানতে পারত। পুলিশ নখ গলালে সকলে প্রমাণ সমেত ধরা পড়ত, কিন্তু না,
তোকে নিয়ে গোটা পরিবার কলকাতা পালিয়ে গেল। চিঠিগুলো এক এক করে সকলের বাড়িতে আমি পাঠাতাম। আমার দেহ বন্দি, কিন্তু আত্মা সে তো অমর, সে তো অমর। যদি তোর এতই ক্ষমতা, তাহলে দীর্ঘ 12টা বছর অপেক্ষা কেন করলি? পারতাম, অনেক আগেই তোদের সব কটাকে শেষ করতে পারতাম, কিন্তু কেন করিনি জানিস? কেন? আজ থেকে ঠিক 12 বছর আগে আমরা সকলে ছিলাম স্কুল পড়ুয়া, নিতান্ত সদ্য যৌবনে পা দেওয়া তরুণ কিশোর কিশোরী। আমার মৃত্যুর পর যদি আমি তোদের শেষ করতাম, তাহলে তোদের মা বাবা সন্তান হারা হতো। তাদের আর কি দোষ ছিল? তারা কি আর চেয়েছিল তাদের ছেলেগুলো বড় হয়ে তোদের মতো এমন কুলাঙ্গার হোক? কিন্তু আমি চেয়েছিলাম তোদের পরবর্তী প্রজন্ম, অর্থাৎ তোদের নিজেদের পরিবার, স্ত্রী, পুত্র, সন্তান, তারা ঠিক এই কষ্ট পাক যেটা আমার বাবা পেয়েছে। সে পেয়েছে সন্তান হারানোর যন্ত্রণা, আর তাদেরই বংশধর পাবে বাবা হারানোর ব্যথা। দীর্ঘ এতগুলো বছর ধরে আমার বাবা আমায় বড় করে তোলার পর যে কন্যা বিয়োগের আঘাত এত বছর বুকে বয়ে নিয়ে চলেছে, আজ সেটা তোদের ছেলে মেয়ে পাবে। কারণ সেই সময় তোদের জীবনটুকু ছাড়া হারানোর মতো কিছুই ছিল না। কিন্তু আজ আমি যে তোদের সেই যন্ত্রণার অনুভূতিটাই দিতে চাই। কথাগুলো বলতে বলতে শূন্যে ভাসতে ভাসতে ফুলরি ধীরে ধীরে বিক্রমের দিকে এগিয়ে আসতে লাগলো। বিক্রম থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলল, ক্ষমা, আমায় ক্ষমা করে দে। ক্ষমা? 12 বছর ধরে তো বাঁচতে দিলাম, এইবার যে প্রতিশোধের পালা, তোদের হারানোর পালা, নিজেদের পরিবারকে হারিয়ে যন্ত্রণা পাওয়ার পালা। চাইলে তোদেরও শেষ করতে পারতাম, কিন্তু না, আমি এতটাও অমানবিক নই। চল একটা খেলা খেলি। যা, পালা পালা, যত দূর চোখ যায় পালা। তবে যদি খুঁজে বার করতে পারি, তবে কথাটা বলে ফুলরি তীব্র অট্টহাসি হেসে উঠল। ঘরের দরজা খোলা, দরজা দিয়ে বাগানের দিকে ছুটে চলেছে বিক্রম। পেছন পেছন হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে একজোড়া পা। সেই পায়ের পাতা দুটো পেছন দিকে ঘোরানো। ওই যে দেখা যাচ্ছে বাগানের একদম শেষ প্রান্তে একটা বন্ধ দরজা, তবে সেখানে তো তালা ঝুলছে। তাহলে উপায়? সে দরজার সামনে এসে দাঁড়াতেই তালাটা আপনা থেকেই মাটিতে খসে পড়ল। দরজাটা টেনে সে ভেতরে ঢুকল। এটা দারোয়ানের ঘর। এই ঘরের মেঝেতে রয়েছে গুম ঘরের রাস্তা। মেঝের পুরো কার্পেট তুলে সে একটা দরজা দেখতে পেল। কাঁপা কাঁপা হাতে সেটা খুলতেই ঘোরানো সিঁড়িতে পা রাখল সে। আর ঠিক তখনই একটা হাত তাকে ধাক্কা মারল। একটা শব্দ তুলে বিক্রমের শরীরটা গড়াতে গড়াতে গুম করে গুম ঘরের মাটিতে এসে আছড়ে পড়ল। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে ফুলুরি। আমি আমার সব অপরাধ স্বীকার করে জেলে যাব। আমার ক্ষমা করে দে। খেলা তো সবে শুরু বিক্রম রায়। তোর বাবা এই গ্রামের নামে তোর নাম রেখেছিল, ভেবেছিল রায়বাড়ির সন্তান ভবিষ্যতে অনেক ভালো কাজ করবে, গায়ের মঙ্গল করবে, কিন্তু না, তা হলো না। গুম ঘরের ভেতর এক হাতে শূন্যে তুলে ধরেছে বিক্রমের গোটা শরীরটাকে। এক হাতে তার পায়ের গোড়ালি চেপে ধরে পেছন দিকে মুচড়ে দিল সে। সিলিং থেকে ঝুলছে একটা আস্ত কঙ্কাল। সেদিকে চেয়ে কঙ্কালটাকে সযত্নে মাটিতে নামিয়ে এনে সেই শিকল টেনে বিক্রমের গলায় পরিয়ে দিল ফুলরি। এরপর এক হ্যাঁচকা টানে তার শরীরটাকে শূন্যে তুলে ধরল সে। সজোরে শিকলটা আবারও টেনে ধরল ফুলরি। শূন্যে ঝুলতে থাকা বিক্রমের গলার ওপর জং ধরা শেকলটা ধীরে ধীরে আরও চেপে বসে পড়ল এবং তারপর তার কাটা মাথাটা ধপ করে মাটিতে এসে পড়ল। ধরটা 2 হাত বাড়িয়ে ছটফট করতে করতে, কোনো এক অদৃশ্য অবলম্বনের খোঁজ করতে করতে একসময় মেঝেতে আছড়ে পড়ল। শূন্যে মিলিয়ে যাচ্ছে ফুলরির দেহ। ধীরে ধীরে রাশি রাশি ধুলো বাতাসে ছড়িয়ে পড়ছে।
কখন যেন সেই পাগলটা গুম ঘরে এসে দাঁড়িয়েছে। সেই ধুলোর আস্তরণের দিকে চেয়ে স্মিত হাসল সে। তার দুই চোখ জুড়ে আজ বাঁধ ভাঙা জলের স্রোত। মাটিতে পড়ে থাকা শুকনো কঙ্কালটা পাঁজাকোলা করে ধীরে ধীরে সে গুমঘরের বাইরে বেরিয়ে এলো। ঠিক সেই আতুর ঘরের দিনটা, যেদিন তার স্ত্রী প্রথম সন্তান প্রসব করেছিল। ওই দিনেও যে সে প্রথমবার তার মেয়েকে কোলে তুলে আনন্দে চোখের জলে বুক ভাসিয়েছিল। এখন তার শেষ কাজটা বাকি। মেয়ের শেষ কাজটা যে তাকেই করতে হবে, এবং তারপর মুক্তি। এতক্ষণ আপনি শুনছিলেন ফুলড়ি, রচনা উদ্দীপ্ত চৌধুরী, গল্পপাঠ গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, মৈনাক, সৌমদ্বীপ, রৌনক এবং পার্থ। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।